كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা দণ্ডবিধি আইনের খুবই গুরুত্বপূর্ণ সেশন পড়াচ্ছিলাম। দণ্ডবিধি 320 পর্যন্ত আমরা পড়াচ্ছিলাম। আজকে ইনশাল্লাহ সামনের দিকে আমরা যাব। মূলত যে ধারাগুলো ইম্পর্টেন্ট আছে দণ্ডবিধি আইনে সেই ধারাগুলো আমরা একটু বলি। দণ্ডবিধি আইনের এক ধারায় বলতেছে যে দণ্ডবিধি আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। দুই ধারায় বলতেছে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি অপরাধ করলে দণ্ডবিধি আইনে তার বিচার করতে হবে। তিন ধারায় বলতেছে যে আপনি এমন একটা অপরাধ বিদেশে করছেন যেটা ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশের অভিযোগ হলে এই অপরাধের জন্য বাংলাদেশে তার বিচার হবে। চার ধারায় বলতেছে এক্সট্রা টেরিটোরিয়াল, অর্থাৎ আইনের অধিরাষ্ট্রিক, অর্থাৎ কোনো অপরাধ বিদেশে করলে ওই অপরাধের বিচার বাংলাদেশে হবে। অথবা বাংলাদেশের বিমান জাহাজ বা পোতে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে ওই অপরাধের বিচারও বাংলাদেশে করা যাবে। এই আইনের হচ্ছে আপনার 6 ধারায় বলতেছে জেনারেল এক্সপ্লেনেশন, অর্থাৎ সাধারণ ব্যাখ্যা। দণ্ডবিধি আইনের 14তে রাষ্ট্রের কর্মচারী, 17তে সরকার, 19-এ জজ, 20-এ বিচারালয়, 21-এ সরকারি কর্মচারী, 22-এ স্থাবর অস্থাবর সম্পত্তি, 23-এ অন্যায় লাভ অন্যায় ক্ষতি, 24-এ অসাধুভাবে, 25-এ প্রতারণামূলকভাবে। 27 ধারা আছে নিজের সম্পত্তি স্ত্রী বা ভৃত্যের অধীনে থাকলে তা নিজের অধীনে রয়েছে বলেই গণ্য হবে। এই এই আইনের এই 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 আইনের হচ্ছে আপনার 34 হচ্ছে আপনার কমন সরি কমন ইন্টেনশন। 40 হচ্ছে অপরাধ 52-তে আপনার হচ্ছে সরল বিশ্বাস, 52-এর কতে হচ্ছে অপরাধমূলক আশ্রয়দান। এই আইনের 74-এ 75-এ বর্ধিত দণ্ড, 76-এ আইন বলে বাধ্য হয়ে তথ্যের ভুলবশত কোনো অপরাধ করলে সেটা অপরাধ না, 77-এ বিচারকের কোনো কাজ অপরাধ না, 78 ধারায় বলতেছে বিচারকের নির্দেশে কেউ কোনো কাজ করলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে না। এই আইনের আপনার এই আইনের আপনার 79 ধারায় বলতেছে নিজেকে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে সেটাও অপরাধ না। 80 ধারায় বলতেছে আইনানুগ কার্য সম্পাদনের সময় দুর্ঘটনাবশত কোনো অপরাধ করলে সেটাও বেসিক্যালি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এই আইনের 81 ধারায় বলতেছে বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট অপরাধ করলে সেটাও কোনো অপরাধ না। 82 ধারায় বলতেছে ডলিন ক্যাপস, অর্থাৎ 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ না। 83 ধারায় বলতেছে 9 বছরের বেশি 12 বছরের কম বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ হবে, বুদ্ধির পরিপক্কতা না থাকলে অপরাধ হবে না। 84-তে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ না। 85-তে অনিচ্ছাকৃতভাবে প্রমত্তগ্রস্ত হয়ে কোনো কাজ করলে সেটা কোনো অপরাধ না। 86 ধারায় বলতেছে নিজে নিজে প্রমত্তগ্রস্ত হয়ে কোনো অপরাধ করলে আপনি বাঁচতে পারবেন না, অপরাধের দায় থেকে আপনি বাঁচতে পারবেন না। এই আইনের 87 ধারায় বলতেছে 18 বছরের ঊর্ধ্বে খেলাধুলা করতে যেয়ে কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে সেটাও করলে অপরাধ না। 88 ধারায় বলতেছে অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 89 ধারায় বলতেছে অভিভাবকের অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 90 ধারায় 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 91 ধারায় আপনাকে বলতেছে যে ক্ষেত্রে সম্মতি কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে সেক্ষেত্রে সম্মতির দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না, অর্থাৎ আপনি অপরাধী হবেন। 92 ধারায় আপনাকে বলতেছে যে আপনার অনুমতি ব্যতীত উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 95-তে সামান্য ক্ষতিকারক কার্য আপনার অপরাধ না। 96 97 আত্মরক্ষার অধিকার। 98 ধারায় অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে। 99 ধারায় বলতেছে আত্মরক্ষার অধিকারের শর্ত। 100 ধারায় দেহের ক্ষেত্রে 6টি অবস্থায় মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। 103-এ সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। 106-এ নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও হত্যার অধিকার প্রয়োগ করা যায়। এই আইনের 107-এ অপরাধের সহায়তা। এই আইনের 119-এ বলা হচ্ছে যে আপনার সরকারি কর্মচারী আমলযোগ্য অপরাধের সংবাদ গোপন করলে তার শাস্তি। 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 141-এ বেআইনি সমাবেশে। 143-এ বেআইনি সমাবেশের শাস্তি। 144 মারাত্মক কাজে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি। 146-এ দাঙ্গার সংজ্ঞা। 47-এ দাঙ্গার শাস্তি।
148-এ মারাত্মক 100 দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা প্রদান, 159 মারামারি, 160 মারামারি শাস্তি। এই আইনের 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা সংশ্লিষ্ট অপরাধগুলো আলোচনা করছে। 170 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের উদ্দেশ্যে সরকারি কর্মচারীর আপনার পরিচয় দেয় বা রূপ ধারণ করে, সেই ক্ষেত্রে 171-এ সরকারি সরকারি পোশাক বা পরিধান করলে তার শাস্তি, 174 ধারায় সমনে অমান্য করলে তার শাস্তি, 182-তে অপর কোনো ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে সরকারি কর্মচারীর নিকট মিথ্যা সংবাদ পরিবেশন করার শাস্তি, 188-তে সরকারি কর্মচারী জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তি, 191-তে মিথ্যা সাক্ষ্য দান, 193-তে মিথ্যা সাক্ষ্য দান এবং উদ্ভাবনের শাস্তি, 201-এ আলামত গোপন করার শাস্তি, 204-ই সরকারি দলিল বিনষ্ট বা নষ্ট করা বা হারিয়ে ফেলার শাস্তি, 211-তে মিথ্যা মামলা রুজু করার শাস্তি। এরপর আছে 212-তে বলতেছে যে কোনো অপরাধীকে আশ্রয় দান করার শাস্তি, 213 টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার শাস্তি, উম 200 200 214 আপনাকে বলতেছে যে যে ব্যক্তি টাকা দেবে তার শাস্তি। এবং এই আইনের আছে আপনার 216-তে বলতেছে চুরাই বা অপহৃত মালামাল উদ্ধার করে দেবে সরকারি কর্মচারী টাকা পয়সা খাইলে এই দ্বারাই শাস্তি। এই আইনের 219-এ বলতেছে বিচার বিভাগীয় ক্ষেত্রে সরকারি কর্মচারী ভুল নথি প্রেরণ করার শাস্তি। 220 ধারায় বলতেছে সরকারি কর্মচারী যদি অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করে চালান দেয় তার শাস্তি। 221 ধারায় বলতেছে কোনো অপরাধীকে পুলিশ গ্রেপ্তার না করলে পুলিশ অফিসারের শাস্তি। 222-এ বলতেছে যে দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেপ্তার না করলে তার শাস্তি। এরপরে 223 ধারায় আপনাকে বলতেছে যে পুলিশের দায়িত্ব কর্তব্যে আসামি পালিয়ে গেলে তার শাস্তি। 224-এ আসামি পালিয়ে গেলে বা আসামি গ্রেপ্তারে বাধা প্রদান করলে তার শাস্তি। 225-এ আসামি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বাধা প্রদান করার শাস্তি। এন 268-তে অপরাধ পাবলিক nuisance, 290-তে শাস্তি, 299-তে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, 300 হত্যার সংজ্ঞা, 302-এ হত্যার শাস্তি, 303-এ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খুন করলে তার শাস্তি। আর 304-ই অপরাধ এবং নরহত্যার শাস্তি, 304-এর ক অবহেলায় মৃত্যু, 304-এর খ আপনার এই কি বলতেছে 304-এর খতে বলতেছে দুর্ঘটনায় মৃত্যু। আর 305-এ আপনাকে বলতেছে 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে তার শাস্তি। 306-এ আপনাকে বলতেছে সাবালক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে তার শাস্তি। এই আইনের 309-এ বলতেছে আত্মহত্যা করে বাইসে গেলে তার শাস্তি। আর 310-এ বলতেছে ঠগের সংজ্ঞা, 311-তে ঠগের শাস্তি। 312 ধারায় আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি কি বলতেছে যদি কোনো ব্যক্তি আপনার এই অ্যাবর্শন করে অর্থাৎ কোনো ভ্রূণ হত্যা করে তার শাস্তি। 313-তে বলতেছে অনুমতি ব্যতীত গর্ভপাতকরণের শাস্তি। 314-তে বলতেছে অনুমতি ব্যতীত গর্ভপাত করাতে যে মারি ফেলানোর শাস্তি। আর 319-এ সাধারণ আঘাত, 320-এ গুরুতর আঘাতের শ্রেণী বিভাগের কথা আপনাকে আলোচনা করছে। আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায় ভাই? হ্যালো, হ্যাঁ বলেন। 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 আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কথা কি শোনা যায় লাউড অ্যান্ড ক্লিয়ার কি না? করেন ভাই, শোনা জুয়েল। আমরা এখন শুরু করবো আমরা আমরা অলরেডি দণ্ডবিধি আইনের 320 ধারা পর্যন্ত পড়ছি। তো দয়া করে যারা নতুন স্টুডেন্ট তোমরা আসো, দয়া করে তোমরা যারা নতুন স্টুডেন্ট আসো, এই 320 ধারার 100% আপনাকে বুঝতে হবে। Recording stopped.
বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বুঝতে পারছেন ভাই? শোনা যায় আমাকে? একটু কমেন্ট করে শোনা যায় কিনা? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, যাও। সাউন্ড বন্ধ করো, যাও। যাও, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, যাও। আচ্ছা, একটু সমস্যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি ভাই। বাড়িতে আসলে তো একটু ঝামেলা ভাই। তারপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ। যাও, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। Recording তো in progress. আমরা দণ্ডবিধি আইনের 320 ধারা পর্যন্ত আমরা পড়েছিলাম। এবং দণ্ডবিধি আইনের 320 ধারার যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো হচ্ছে আপনারা ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। এবং আপনার আপনাদের কিন্তু আমি বারবার করে বলছি যে এই 320 ধারার যে 8টা পয়েন্ট আছে, যদি কোনো আল্লাহর বান্দার মুখস্থ না থেকে থাকে, দয়া করে এটা আপনাকে মুখস্থ করে নিতে। কিন্তু বিরাজ হচ্ছে গুরুতর আঘাতের বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো মারা বা 8টা পয়েন্ট আপনারা দেখতে পান, তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা গুরুতর আঘাত হয়েছে বলে গণ্য হবে। এবং গুরুতর আঘাতের প্রশ্ন আসে, নিচের কোনটি গুরুতর আঘাত, নিচের কোনটি গুরুতর আঘাত নয়, এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসে। সুতরাং পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে দুই চোখের যে কোনো দৃষ্টিশক্তি রহিতকরণ, স্থায়ীভাবে দুই কণের শ্রবণ শক্তি রহিতকরণ, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ, হাড় বা দন্ত ভঙ্গ, যেই আঘাত জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন মেয়াদের তীব্র যন্ত্রণায় ভোগায় বা সাধারণ পেশা অনুসরণ করতে অসমর্থ করে, এই ধরনের আঘাতকেই বেসিক্যালি গুরুতর আঘাত বলে। এগুলো আপনাদেরকে আমি পড়াইছিলাম। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্বেচ্ছাকৃত আঘাতদানের সংজ্ঞা লেখো। স্বেচ্ছাকৃত আঘাতদান মানে কি? ওই যে বলতেছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তখন উক্ত ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করছে বলে গণ্য হবে। 321। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান মানে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তখন উক্ত ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। আর স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সংজ্ঞাটা কি বন্ধুরা? বলতেছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, অর্থাৎ 320 ধারায় যে 8 প্রকারের আঘাতের কথা বলতেছে, এই 8 প্রকারের আঘাতের কথা বলে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে আহ, আপনার সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করছে বলে গণ্য হবে না। 320 ধারায় যে 8টা পয়েন্ট আছে, যদি একটু এলোমেলো হয় কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে ভাই, যে আপনার ওই 8টা পয়েন্ট আছে কিনা, গুরুতর আঘাতের 8টা পয়েন্ট আপনি জানেন কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমরা 323 এবং 324 এই দুটো, 323 এবং 324 এই দুটো ধারা আমরা একটু ভালো করে দেখি বা জানার চেষ্টা করি। 323-এ বলতেছে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি। অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি কাউকে কিল ঘুষি মারেন, চড় থাপ্পড় মারেন, সেক্ষেত্রে 323-এ আপনি অভিযুক্ত। অর্থাৎ হাত ধারা, হাত ধারা আপনি যদি কি করেন, বলা হচ্ছে যে হাত দ্বারা আপনি যদি কাউকে কিল ঘুষি মারেন, তারপরে চড় থাপ্পড় মারেন, এক্ষেত্রে আপনি 323-এ অভিযুক্ত হবেন। আর 324 বলতেছে স্বেচ্ছাকৃত ভবন করার শাস্তি। এখানে কি বলতেছে বন্ধুরা? এখানে না, কোনো ভুল হবে না। এখানে আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির 334 ধারার ব্যতিক্রম সাপেক্ষে, যেমন আপনার গুলি ছোড়ার কোনো যন্ত্র, তারপরে আপনাকে বলতেছে কোনো কোনো ধাতব পদার্থ বা উত্তপ্ত কোনো জিনিস, অথবা অগ্নি অথবা বিষ, তখন উক্ত ব্যক্তি এই 324 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। অর্থাৎ আমরা ওই যে রায়হান স্যার আমাদেরকে যেভাবে পড়াতো, অর্থাৎ হাত ধারা সাধারণ আঘাত 323, আর ভূতা অস্ত্র ধারা আপনার এই সাধারণ আঘাত, ভূতা অস্ত্র ধারা আপনার
মানে মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে আপনি যদি আঘাত দান করেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই 324 আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। আর 325 হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি, অর্থাৎ দণ্ডবিধি আইনের 334 ধারার ব্যতিক্রম সাপেক্ষে আপনাকে বলতেছে, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, মনে করেন আপনি কাউকে ঘুষি দিয়ে চোখ অন্ধ করে দিলেন, ঘুষি দিয়ে একজনের দাঁত ফেলাই দিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ঘুষি দিয়ে বা হাত দিয়ে কোনো একটা মানুষের মানে অঙ্গের অনিষ্ট সাধন করে ফেললেন, অথবা দণ্ডবিধির 320-এ যে 8টা পয়েন্ট আছে, এর 8টা একটা অপরাধ আপনি করলেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনি 325 ধারা মোতাবেক করছেন। এই একই কথা, অর্থাৎ মারাত্মক অস্ত্রের সাহায্যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি কি করে, আপনার এই কোনো মানে গুরুতর জখম ঘটায়, অর্থাৎ 320-এ যে 8 প্রকার আঘাতের কথা রয়েছে, এই 8 প্রকার আঘাত যদি মারাত্মক অস্ত্রের সাহায্যে Recording stopped. ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যায়? আচ্ছা, কেউ কিছু লোক বলতে শোনা যায়, কিছু বলতে শোনা যাচ্ছে না। একটু কষ্ট করে শোনেন ভাই, একদিন থাকবো বাড়িতে, পরে চলে যাবানি, সমস্যা নাই। আচ্ছা, Recording in আমরা progress. আমরা 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 যে বিষয়টা জানবো, সেটা দণ্ডবিধি আইনের 326-এর ক। এই ধারা থেকে কিন্তু ইন্সপেক্টরশিপে ইতিপূর্বে প্রশ্ন আসছে, অর্থাৎ আপনি স্বেচ্ছাকৃতভাবে যখন একটা চোখ উপড়িয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনি গুরুতর আঘাত, অর্থাৎ 326-এ অভিযুক্ত। বাট 326-এর কটা কখন আসবে? স্বেচ্ছাকৃতভাবে যখন দুইটা চোখ ফেলবেন, এমসিকিউ আসতে পারে। স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়িয়ে ফেললে শাস্তি কত দ্বারা? 326 সঠিক answer 326-এর ক। এই চোখের দৃষ্টিশক্তি নষ্টকরণ করা, মুখমণ্ডল বা মস্তক এসিড দ্বারা আপনার বিকৃতকরণ করা, সেই ক্ষেত্রে 326-এর ক-তে আপনি অভিযুক্ত হবেন। নর্মালি আমরা যে জিনিসটা মনে রাখবো, একটা চোখ উপড়িয়ে ফেললে বা একটা চোখের ক্ষতি করলে 326, যখন দুটো চোখ আপনি নষ্ট করে ফেলবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 326-এর ক ধারা মোতাবেক আপনি এখানে অভিযুক্ত হবেন। এ ধারাগুলো দরকার নাই। আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধির 330 ধারা। দণ্ডবিধির 330 ধারাতে কিন্তু রিটেনে প্রশ্ন আসে, অর্থাৎ এখানে বলতেছে যে আহ, বলপূর্বক আহ, 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 অপরাধের স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা। অর্থাৎ অনেক সময় আমরা কি করি বন্ধুরা, অনেক সময় দেখা গেল যে আমরা সরকারি কর্মচারী, পুলিশ অফিসার, রাজস্ব আদায়কারী অফিসার বা কোনো জমিদারের রায়ত, তারা আমরা কি করতেছি, আমরা দেখা যাচ্ছে যে স্বীকারোক্তি আদায় করার জন্য আসামিকে অনেক সময় মারধর করি। তো বলপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য কোনো সরকারি কর্মচারী, কোনো পুলিশ অফিসার, কোনো রাজস্ব অফিসার, সরকারি কর্মচারী, কোনো রাজস্ব আদায়কারী অফিসার
Recording stopped.